রাষ্ট্র এবং জনগণের কল্যাণে দেশে ক্ষমতার পরিবর্তন আনতে হবে এবং সেটি হতে হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এমন মন্তব্য করেন। তারা বলেন, বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ যে সংকটে পড়েছে তার মাসুল দিচ্ছে সাধারণ মানুষ। শফিকুল হকের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব, লুক থ্রু এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতারা। বই দুটিকে আওয়ামী দুঃশাসনের দলিল হিসেবে আখ্যা দেন তারা। অনুষ্ঠানে নজরুল ইসলাম খান জানান, ক্ষমতার পরিবর্তন মানে শুধু সরকার পরিবর্তন নয়, এর মানে হলো রাষ্ট্র, রাজনীতি ও জনগণের অবস্থার গুণগত পরিবর্তন। আর এটি হতে পারে কেবল সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে। ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না। রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন এমনিতেই হয় না, এর জন্য ব্যবস্থার পরিবর্তন করতে হয়, এর জন্য আইন পরিবর্তন করতে হয়, এর জন্য প্রয়োজনীয় সংবিধান পরিবর্তন করতে হয়। এদিকে মিরপুরে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে আয়োজিত কর্মশালায় দেশের স্থিতিশীলতা ফেরাতে নির্বাচনের তাগিদ দেন বক্তারা। গত 16 বছরে যখন আমরা থানায় গিয়েছি, আদালতে গিয়েছি, আমরা কি বিচার পেয়েছিলাম? পাই নাই বলে আজকে আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে, আমাদের সংস্কার করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি, দ্রুত নির্বাচন দেন। নির্বাচনের পরে জনগণের সরকারই পারবে একমাত্র পরিপূর্ণভাবে সংস্কার করতে, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে, পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার বিতরণ করে মহানগর উত্তর বিএনপির শেরেবাংলানগর থানা ইউনিট। আজকে দেশের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করব। শফিকুল হক, ৭১, ঢাকা। জুলাই আন্দোলনের বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির ইফতারে তিনি কথা বলেন। নির্বাচনে অংশ নিতেই দল গঠন করা হয়েছে বলেও জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টির সকলকে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের নিয়ে ইফতারের আয়োজন করে সদ্য যাত্রা শুরু করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ইফতার আয়োজনে যোগ দিয়ে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় আওয়ামী দোসরদের বিচার সহ আহতদের সুচিকিৎসার দাবি জানান তারা। আওয়ামী দোসর যারা ছিল, যারা গণতন্ত্র হত্যাকারী ছিল, তাদেরকে যেন অতি দ্রুত বিচারের আওতায় আনা যায়, এটা আমরা আশা করি। আজকে 8 মাস হয়ে যাচ্ছে, আমরা এখনো বিচার পাচ্ছি না। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আমার সন্তানের বিচার না হওয়া পর্যন্ত আমরা বিচারের জন্যই তো এই রাজপথে বসে থাকি। সেই সাথে দেশের বিচার ব্যবস্থা, সংস্কার, রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন সহ নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এখন আমাদের বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থায় আছে, সেখান থেকে এমন বিচার ব্যবস্থাতে যাওয়া যেখানে সবাই তাদের অধিকার সংরক্ষিত হবে এবং বিচার পাবে, সেটার জন্য কিন্তু সংস্কার প্রয়োজন। গত 15 বছরে আমাদের উপরে খুন, গুম, নির্যাতনের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন। আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, আজ আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা দাবি জানাই, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গণহত্যার বিচার শেষ না করে নির্বাচন আয়োজন করা হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মনে করেন সার্জিস আলম। বেইমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? জুলাই আন্দোলনের বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার কথা বলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছনের রাজনীতি করছি, খুব পরিষ্কারভাবেই বলতে চাই,
পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। ষড়যন্ত্র অনেক গ্রুপ করছে, আমরা সেগুলো প্রতিহত করব এবং আমরা সম্মিলিতভাবে আমাদের যে দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামবো। দেশের শান্তি প্রতিষ্ঠায় কোনো রাজনৈতিক ফাঁদ ও মবের মতো ঘটনায় জড়িত না হওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির নেতা ও শহীদ পরিবারের সদস্যরা। আইন হাতে তুলে নিব না, কোনো ধরনের মব তৈরির যে রাজনীতি। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের হামলায় ৩ আইনজীবী আহত হয়েছেন। দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। আর হামলার সাথে জড়িত নয় বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। উল্টো বিক্ষুব্ধ জনতার হামলায় ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। আনসারি সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার জামালপুরের ইসলামপুর আমলি আদালতের একটি ধর্ষণ মামলার আসামি সবুজের পক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এ জামিন আবেদন করেন তার আইনজীবীরা। এ সময় তার বয়স কমানোর আবেদন জানানো হয়। আদালত সে আবেদন নামঞ্জুর করে। এদিকে ধর্ষণ মামলার আসামির জামিন আবেদনের খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আদালত চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। একসময় তারা আইনজীবীদের ওপর হামলে পড়ে। এতে আহত হন প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী আব্দুল আওয়াল ও শাহজাহান আলী। এ সময় কয়েকজন শিক্ষার্থীকেও মারধর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আইনজীবী সমিতি। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সংশ্লিষ্ট আইনজীবী 2 জন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এ এসে উক্ত আসামিকে শিশু হিসেবে ঘোষণার জন্য প্রার্থনা করে। বিজ্ঞ আদালত আমার কথা শুনছে, আসামিদের কথা শুনছে। শোনার পরে বিজ্ঞ আদালতের ধারণা হয়েছে যে এটা শিশু না। তারা ওদের শিশুর দরখাস্তটা নামঞ্জুর করে নথিটা পুনরায় সংশ্লিষ্টদের পাঠিয়ে দেয়। আসলে আমাদের আইন অঙ্গনের জন্য সব থেকে বেদনার দিন। আমাদের একজন সিনিয়র আইনজীবী যিনি যার 50 বছর পূর্তি হয়েছে, উনি মারাত্মকভাবে আহত হয়েছে এবং এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। অ্যাডভোকেট খলিল রহমান স্যার, ওনার 51 বছরের প্র্যাকটিস। আমাদের যে এক্সিকিউটিভ কমিটির সহসভাপতি আছে আব্দুল আওয়াল সাহেব, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আইনজীবীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানান রাজনৈতিক নেতারাও। আদালত প্রাঙ্গণে যা কিছু হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এই জাতীয় ঘটনা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ছাত্রদের এই আইনজীবী অঙ্গনে প্রবেশ, আইনজীবীদেরকে লাঞ্ছিত করাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এটা জামালপুরের আইনজীবী অঙ্গন, ছাত্র জনতা এবং সর্বোপরি আমাদের জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্যজনক ঘটনা। আর ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার। ওনারাও আইনজীবী যারা আছে ওনারাও একটা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কাজ হচ্ছে যে একটা ইস্যু যদি আমাদের কাছে আসে আমরা এটা তদন্ত করবো, তদন্ত করে আইন অনুযায়ী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসাহাক হাসান ইখলাস দাবি করেছেন এ ঘটনার সাথে তাদের কেউ যুক্ত নন। মনিরা কাজরি, ৭১। শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সপ্তাহখানেকের মধ্যেই নতুন একটি বিশেষ আইন করা হচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এদিকে অন্তত 5টি দেশে শেখ হাসিনা ও তার পরিবার সহ সংশ্লিষ্ট 11টি প্রতিষ্ঠানের অর্থ সম্পদের খোঁজ পেয়েছে সরকার। এসব সম্পদ জব্দ করার অনুরোধ জানাতে শিগগিরই দেশগুলোতে ভ্রমণে যাবেন গভর্নর সহ একটি প্রতিনিধি দল। রহিম রুমানের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও সেই সংক্রান্ত অগ্রগতি জানতে এই বৈঠকের আয়োজন করা হয়। 5 আগস্ট পর্যন্ত প্রধান উপদেষ্টার এই বৈঠক সহ সার্বিক বিষয় জানাতে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে 1 সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন পাশ হবে। একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন।
তিনি বলেন উচ্চশিক্ষার নামে কেবল একজন ব্যক্তি বাংলাদেশ থেকে সর্বোচ্চ 4 থেকে 500 কোটি টাকা পর্যন্ত পাচার করেছেন। আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভারহু ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে তার টিউশন ফি, আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা। তিনি বলেন 11টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে একটি যৌথ অনুসন্ধান কমিটি কাজ করছে। এর মধ্যে 1 নম্বরে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং ও মালয়েশিয়া সহ 5টি দেশে অর্থ পাচারের তথ্য মিলেছে। এখানে 11টা কোম্পানিকে প্রথমে নিয়ে কাজ হচ্ছে, বিকজ প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। পাচার হওয়া টাকা দেশে ফেরাতে বেশ কিছু ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স আলোচনা করছে। জানান ল ফার্মগুলোর সাথে চুক্তির ক্ষেত্রে নতুন আইনটি সহায়ক হবে। মূল গোলটা হচ্ছে টু ইস্টাবলিশ স্ট্রং ইনফর্মাল রিলেশনশিপ পার্টনারশিপ, যাতে এগুলো আমাদের খুব ক্রুশিয়াল এই টাকাটা ফেরত আনার জন্য। চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বলা হয়েছে যে যত দ্রুত এবং আমাদের যাতে একটা দিনও যাতে আমরা ওয়েস্ট না করি। রহিম রুমন, 71, ঢাকা। প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্যের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন হাসিনা পরিবারের সদস্যরা। 6টি মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তান সহ 23 জনকে। দুদক মহাপরিচালক বলছেন, আইনের সব বিধান মেনেই তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে। এবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য আসে দুদকে। অভিযোগ ওঠে ক্ষমতার অপব্যবহার, রাজধানীতে প্লট থাকার তথ্য গোপন রেখে পূর্বাচল প্রকল্পে 10 কাঠার 6টি প্লট নেন হাসিনা পরিবার। অনুসন্ধান শেষে হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিকী, আজমিনা সিদ্দিকী ও টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। 2 মাসেরও কম সময়ে এবার 6টি মামলারই চার্জশিট দিল দুদক। হাসিনা, রেহানা সহ তাদের পরিবারের 7 সদস্য এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 23 জনকে 6 মামলায় আসামি করা হয়। আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে, বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় এজাহার নামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। ব্রিটিশ এমপি হওয়ার কারণে নিজের নামে প্লট না নিয়ে বোন আজমিনা সিদ্দিকীর নামে প্লটের বরাদ্দ নেন টিউলিপ সিদ্দিকী। এক্ষেত্রে ভুয়া কাগজপত্রের আশ্রয় নিয়ে বোন আজমিনাকে প্লট পাইয়ে দিতে সহায়তা করেন টিউলিপ। এ কারণে তাকে মামলার আসামি করা হয়েছে। এবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে দুদক। আমাদের তদন্তকারী দল যারা আছেন তারাও যারা সংশ্লিষ্ট আসামি রয়েছেন তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। প্লট জালিয়াতি ছাড়াও হাসিনা পুত্র জয়ের $300 মিলিয়ন বিদেশে পাচার ও বিভিন্ন প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা। নাটকীয় পট পরিবর্তনের পর বাংলাদেশের সামনে এখন একটি অগ্রসর দেশ হিসেবে গড়ে ওঠার সুবর্ণ সুযোগ। অগাস্ট পরবর্তী বাংলাদেশকে ঘিরে এমন আশার কথা জানালেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং রাইট টু ফ্রিডমের সভাপতি উইলিয়াম বি মাইলাম। আরেক সাবেক কূটনীতিক জন ড্যানিলোভিস বলেছেন, বাংলাদেশে উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে অনেক অপতথ্য ছড়ানো হচ্ছে। ট্রাম্প আমলে মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে তেজগাঁওয়ে এক বৈঠকে তারা একথা বলেন। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। How the US can help,
ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি, ইউএসএইডের অনুদান বন্ধ হওয়া সহ নানা পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে বাংলাদেশে? বাংলাদেশের গণতন্ত্রের পথে যুক্তরাষ্ট্র কতদূর সঙ্গী হবে? এই সভায় এসব নিয়েই চলে আলোচনা। সাবেক মার্কিন কূটনীতিক ও রাইট টু ফ্রিডমের ব্যবস্থাপনা পরিচালক অবশ্য বলছেন, এসব নীতির বেশিরভাগই মার্কিন সীমান্তকে নিরাপদ রাখা সহ মাদক নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ কারণে। বিষয়গুলো বাংলাদেশের জন্য নয়। তবে বাংলাদেশ মার্কিন সম্পর্ক কেমন হবে সেটি এখনো বলার সময় আসেনি। Even with that uncertainty, there are certain, I think, core characteristics of the U.S.-Bangladesh relationship that we can count on. বাংলাদেশে উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সমালোচনাগুলোকেও সত্য দিয়েই মোকাবেলা করতে হবে বলে জানান তিনি। We've all heard the narrative that Bangladesh is increasingly on the road to religious extremism. And it's most absurd that there's a genocide underway against minority communities. There's a lot of disinformation being spread. I'm a firm believer that you don't counter lies with more lies, you counter lies with the truth. But what has happened in the United States, unfortunately, both in the media, online, and in some policy circles, is that there's a narrative being pushed about Bangladesh which doesn't conform to the reality that Bill and I have seen over the last several days. যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং রাইট টু ফ্রিডমের সভাপতি জানান, বাংলাদেশের সামনে এখন একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির নতুন সুযোগ। Bangladesh has reached a serious and really dramatic turning point. After 15 years, it was lost to us as a possible democracy. The election of last January was sort of the final clincher in our minds that it was gone. Bangladesh has got this great opportunity now to become actually a more influential country, a country better known in the world. এ সময় আলোচকরা অন্তর্বর্তী সরকারের স্টারলিংকের সাথে এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সাথে চুক্তিসহ নানা পদক্ষেপের প্রশংসা করেন। মার্কিন প্রশাসনের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সাহায্য নেয়ার আহ্বান জানান তারা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। 48 ঘন্টার মধ্যে ঘাতক চালককে গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে প্রায় 7 ঘন্টা পর বনানী মহাখালী সড়ক ছেড়েছে পোশাক শ্রমিকরা। এর আগে বনানীতে সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সকাল 7টা থেকে সড়কে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এর প্রভাবে পুরো রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট। এদিকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। মহিম মিজানের রিপোর্ট। ভোর 6টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের আঘাতে আহত হয় মাসুদ অ্যাপারেলসের একাধিক কর্মী। এতে ঘটনাস্থলে মারা যান এক নারী। এরপর সড়ক বন্ধ করে আন্দোলনে নামেন তার সহকর্মীরা। নিহত পোশাক কর্মী মিনারাকে নিয়ে হয় কফিন মিছিল। যখন ওই 3টা মানুষ যখন পার হয়েছে আমরা কিন্তু সিগন্যাল দিছি, তারপরে কিন্তু ওরা থামে নাই, ঠিকই মাইরে দিয়ে চলে গেছে। এটা কি ঠিক হয়েছে? 2 জন মারা গেছে, সাথে একজন হাসপাতালে আহত। আমরা বিচার চাই। ট্রাকের চিল্লানো হয়েছে, সে থামে নাই, ট্রাক ফ্লাইওভার ব্রিজ দেওয়া চলে গেছে। তখন ওই সবাই হাতে ধরে আরেকটা ছেলে নাকি আহত হয়েছে আর একটা মেয়ে আহত হয়েছে। এই কারণে পরে ভিড় দেখে কোনো লোক আসে নাই, তখন কোনো প্রশাসন আসে নাই, কেউ আসে নাই। এদিকে অবরোধে যান চলাচল বন্ধ হওয়ায় রামপুরা, হাতিরঝিল, বনানী, মহাখালী, গুলশান সহ পুরো রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়। বন্ধ করে দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। অনেকে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান। তো 5 ঘন্টা বাসে ছিলাম, এখন হাইটে আসতেছি। শুনলাম এখানে নাকি অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে। একজনের জন্য তো ওভারব্রিজ দেওয়া হয়েছে মানুষের রুট পারাপারের জন্য। হয়তো মনে হয় একটা মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি জানি না, কিন্তু আমি আসার পথে দেখছি আর অনেক মানুষ অসুস্থ হয়ে আছে রাস্তায়। সড়ক থেকে সরে যেতে বারবার পুলিশ অনুরোধ করলেও তা মানেনি বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে 48 ঘন্টার মধ্যে চালককে গ্রেফতার, দুর্ঘটনা স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণ ও নিহত আহতদের ক্ষতিপূরণের নিশ্চিতের দাবিতে সড়ক ছাড়েন তারা। আগের চালক এবং গাড়ির মালিক তাদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করা হবে এবং আজকে আপনারা ফ্যাক্টরিতে না যাওয়ার কারণে আপনাদের কোনো হাজিরা কর্তন করা হবে না। বিজিএমএ সেই ক্ষতিপূরণটা দিবে। সবকিছু মিলে আমরা একটা সুন্দর আলোচনা করে আমরা আজকের যে আন্দোলন আমরা এখানে প্রত্যাহার করলাম। তাদের দাবি ছিল ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা আমরা নিচ্ছি। ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করতেছি। তারা যদি বলছে ড্রাইভারকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে, সেটা ব্যবস্থা করেছে। ওই গাড়িগুলো ধরা হয়েছে। যাই হোক, আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি।
আশ্বাস হলো ড্রাইভারকে অ্যারেস্ট করতে হবে, এরই আশ্বাস। আমরা আশ্বাস দিয়েছি যে আমরা অ্যারেস্ট করার জন্য আমাদের যা যা টেকনোলজি সব প্রয়োগ করব। পুলিশ জানিয়েছে চালককে ধরতে অভিযান চলছে। মহিন মিজান, ৭১, ঢাকা। অবৈধভাবে সার্ভিল্যান্স রুমের সংযোগ ব্যবহার করে আসছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির একজন পরিচালক। বাজার কারসাজিতে সার্ভিল্যান্স রুমের গোপন তথ্য ব্যবহারের উদ্দেশ্যই এটি করা হতে পারে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার কিছু স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ভবনে আসে দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল। প্রাথমিক তদন্ত শেষে দুদক জানায় বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যে তৈরি করা সার্ভিল্যান্সের সংযোগ কোনোভাবেই সার্ভিল্যান্স রুমের বাইরে যাওয়ার কথা না, অথচ এই সংযোগ সরাসরি একজন পরিচালকের রুমে পাওয়া গেছে, যা 2014 থেকে 2024 সাল পর্যন্ত ব্যবহার করা হতে পারে। এদিকে 28 কোটি টাকার ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামের আরও একটি প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে বলেও জানায় দুদক। প্রকল্পের বেশ কিছু অবকাঠামো এখনও তৈরি হলেও এখনও তা হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে প্রকল্প পরিচালককে আরও বিস্তর জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। নিয়মটা হচ্ছে একটা সার্ভেলেন্স রুমের মধ্যে থাকবে, খুবই গোপনীয় একটা ইস্যু এখানে গোপন অনেক তথ্য, সেন্সিটিভ অনেক ইনফরমেশন, এটা ইনসাইড ইনফরমেশন যেটা বাইরে লিক হতে পারে এবং এটা যদি হয় তাহলে মার্কেট ম্যানিপুলেশন হতে পারে। সেই পূর্বের কমিশন এখন কি ছিল, সেক্ষেত্রে আমাদের আরও কিছু রেকর্ডপত্র যাচাই করতে হবে, তার আলোকে আমরা বলতে পারবো যে সঠিক এখানে অবস্থা। ভারতের ঘরে ব্যাক টু ব্যাক শিরোপা। দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। প্রথমবার টানা দুটি আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ম্যান ইন ব্লুরা। সাউথ আফ্রিকাকে হারিয়ে 2024 সালের 29 জুন টি20 বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত। তার 9 মাসের মধ্যেই রোহিতরা জিতে নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। একই সাথে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে প্রতিটা মহাদেশকে হারিয়ে ট্রফি জয়ের নজির গড়ল টিম ইন্ডিয়া। এতদিন পর্যন্ত কখনো সিনিয়র পর্যায়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দল পরপর দুটি আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হননি, সেটাই এবার করে দেখালেন রোহিত, কোহলি, জাদেজারা।